নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার আরও একটি নতুন পর্ব নিয়ে। বেশ সকাল সকাল চলে এসেছি আমার বাড়ির কাছেই দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। এখান থেকে ধরে নেব বিরাটি যাওয়ার ট্রেন। ঠিকই ধরেছেন, আমার আজকের গন্তব্য একেবারে বাড়ির কাছাকাছি বিরাটি এবং নিমতা। কি অনেকেই ভাবছেন তো, বিরাটির ওপর দিয়ে তো কতবারই যাতায়াত করেছি, চেনা জায়গা, সেখানে আবার দেখবার মতো কি আছে। চলুন আজ তাহলে দেখা যাক ঘরের কাছেই এই আরশিনগর। দুর্ঘটনার পর একটু সুস্থ হয়ে আজই প্রথম বেরোলাম যাওয়া এবং খাওয়ার শুটিংয়ে। শরীর একটু দুর্বল আছে, তাই আজ ঘরের কাছাকাছি ঘুরে দেখব বলে ঠিক করেছি। উঠে পড়েছি ট্রেনে। যেতে যেতে একটু জেনে নেওয়া যাক বিরাটি সম্পর্কে দু চার কথা। বিরাটির নামকরণ নিয়ে একাধিক মত প্রচলিত আছে। সাধারণভাবে বিরাটি নামটি বিরতি শব্দ থেকে এসেছে বলে মনে করা হয়, যার অর্থ বিরতি নেওয়া বা থামা। প্রাচীনকালে বিরাটি বৃহত্তর ২৪ পরগনা জেলার অংশ ছিল এবং মুঘল আমলে এটি সাতগাঁও বা প্রাচীন সপ্তগ্রাম প্রশাসনের অধীনে ছিল। পরবর্তীতে মুর্শিদ কুলি খানের শাসনামলে এটি হুগলির চাকলার অন্তর্ভুক্ত হয়। আবার কিছু কিছু লোকবিশ্বাস অনুযায়ী বিরাটি পূর্বে বিরতি নামে পরিচিত ছিল, যা সম্ভবত সংস্কৃত শব্দ বিরাতি থেকে এসেছে। অন্য একটি মতানুসারে বিরাটির নামকরণের পিছনে স্থানীয় জমিদার লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর প্রভাব রয়েছে। তার সময় থেকেই নিমতা বিরাটি অঞ্চলটি একটি প্রসিদ্ধ জনপদ হিসেবে নাম করে। পরবর্তীতে তার রাজধানী বিরাটিতে স্থানান্তরিত হয় এবং এটি ১৭১৬ সাল পর্যন্ত প্রশাসনিক দফতরও ছিল। এছাড়াও কিছু ঐতিহাসিক মনে করেন যে মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে এই স্থানটি খাজনা বা কর আদায়ের একটি প্রধান কেন্দ্র ছিল। তখন এর নাম ছিল বারবাকপুর। তবে স্থানীয় লোককাহিনী অনুসারে স্বাধীনতা আন্দোলনের সময় এটি বিপ্লবীদের কুস্তির জায়গাও ছিল, যেখানে বন্দুক এবং অন্যান্য অস্ত্রচালনাও শেখানো হতো। তবে বিরাটির নামের উদ্ভবের পেছনে সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব হল ব্রিটিশ আমলের সামরিক বাহিনী তাদের চলাচলের সময় এই স্থানেই বিশ্রাম নিত বা বিরতি নিত। সময়ের সঙ্গে সঙ্গেই বিরতি বিরাটিতে পরিবর্তিত হয়। সুতরাং বিরাটি নামের উৎস সম্পর্কে বিভিন্ন মত প্রচলিত থাকলেও বিরতি শব্দ থেকেই এর নামকরণ হয়েছে বলে অধিকাংশেরই বিশ্বাস। এসে গিয়েছি বিরাটিতে। ট্রেন থেকে নেমে বাকি কথা হচ্ছে তাহলে। বিরাটিতে নেমে আমরা প্রথমেই দেখব স্টেশনের পশ্চিম দিকের দ্রষ্টব্যগুলি। বিরাটি স্টেশনের ঠিক পাশেই কৃষ্ণ গোপালজিউ মন্দির। চলে এসেছি তার সামনে। ৩ নম্বর প্ল্যাটফর্মের পাশেই বাজারের লাগোয়া এই মন্দিরটি। সামনে সুবিশাল তোরণ। চলুন ভিতরে যাওয়া যাক। ঢোকার মুখেই আছে মন্দিরের কিছু নিয়মাবলী, আগে সেগুলো দেখে নিই। আমি তো ভিতরে ঢুকে অবাক। বেশ বড়সড় চত্বর, মন্দিরটিও কম বড় নয়। বিরাটি স্টেশনের উপর দিয়ে কত যাতায়াত করেছি, কিন্তু তার পাশেই এমন একটা সুন্দর মন্দির ছিল এতদিন জানতেই পারিনি। মন্দির চত্বরের ভিতরে ঢুকেই বাঁদিকে নজরে পড়ে নাম মন্দির। এই নাম মন্দিরে প্রতিদিন সন্ধ্যেতে কীর্তন হয়। এখানে রাধাকৃষ্ণ এবং শ্রীচৈতন্যদেব পূজিত হন। এবারে চলুন যাওয়া যাক মূল মন্দিরে। এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৫৪ সালের ৫ই মে। এটি কলকাতার শিমুলিয়া, অর্থাৎ যা বর্তমানে সিমলা, তার বাসিন্দা জীবন কৃষ্ণ কুণ্ডু দ্বারা নির্মিত হয়েছিল, যিনি এই অঞ্চলের জমিদার ছিলেন। মন্দিরের সামনেই তার একটা মূর্তিও রাখা আছে।
আমি এসেছি আজ রথের দিন সকাল, বিকেলে বেরোবে রথ, তারই প্রস্তুতি চলছে। এই মন্দিরের রথ কিন্তু এই এলাকায় বেশ জনপ্রিয়। এই এলাকা তো বটেই, জেলাতেও একটি পুরাতন কিন্তু আধুনিক গোপাল মন্দির এটি। বর্তমান ব্যবস্থাপনা একটি ট্রাস্ট দেখাশোনা করে। জীবন কৃষ্ণের পুত্র গোলকনাথ কুণ্ডু বাংলার 1369 সালের 27শে বৈশাখ বৃহস্পতিবার এই মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন। মন্দিরে বৃন্দাবন বিহারী লাল শ্রী শ্রী কৃষ্ণ গোপালজিউয়ের মূর্তি স্থাপন করা হয়েছিল। ভিতরে প্রশস্ত নাট মন্দির, গর্ভগৃহে কৃষ্ণগোপালজিউ বিদ্যমান। বালগোপালজিউ তার অষ্টসখী এবং অন্যান্যদের সঙ্গেই বসে আছেন। মন্দিরের বাইরে প্রবেশদ্বারের ডান দিকে আছে ছোট্ট একটি বাগান, সেখানে রয়েছে একটি শিব মূর্তি। এই বাগানের সামনে আছে একটি দুর্গা মন্দির। মা এখানে কাত্যায়নী রূপে পূজিত হন। অষ্টধাতুর নির্মিত অত্যন্ত মনোরম দুর্গা মূর্তির পুজো করা হয় এখানে। আমি তো এসেছি সকালবেলা, তবে শুনলাম সন্ধ্যায় এই মন্দিরে অনেকেই আসেন, তখন নাকি খুব ভালো লাগে। প্রতি বছর জন্মাষ্টমী, ঝুলনযাত্রা, রথযাত্রা, শিবরাত্রি, দুর্গাপুজো সহ কুমারী পুজো উদযাপন হয়। এছাড়াও প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে এই মন্দির। মন্দির দেখে চলে এসেছি স্টেশনের পাশেই থাকা অটো স্ট্যান্ডের সামনে। এখানেই আছে আনন্দের মিষ্টিমুখ বা আনন্দ মিষ্টিমুখ। শুনেছি এই দোকানে খুব ভালো পরোটা পাওয়া যায়, এদের মিষ্টিও নাকি বেশ ভালোই। ঢুকে পড়েছি দোকানে। এসে গিয়েছে গরম গরম পরোটা, সঙ্গে থাকে ডাল এবং তরকারি। আমি অবশ্য তরকারি নিয়েছি। আলু পটলের তরকারিটি খেতে বেশ ভালো। পরোটা কিন্তু আমার এমন কিছু আহামরি লাগেনি, বরং মনে হচ্ছিল আর একটু ভাজা হলে ভালো হতো। ওদের পরামর্শ মতোই নেওয়া হয়েছে লট চমচম। এটাই নাকি এই দোকানের ভালো মিষ্টি। তবে আমার কিন্তু মোটামুটি লেগেছে, মিষ্টি কম, এটা একটা ভালো দিক বটে। পরোটা এবং লট চমচম দুটি 12 টাকা পিস। বিরাটিতে কিন্তু আরও বেশ কিছু মিষ্টির দোকান আছে, তাদের মিষ্টিও কিন্তু খারাপ নয়, কয়েকটি তো বেশ ভালোই। খাওয়া দাওয়া সেরে এবার দোকানের সামনেই থাকা অটো ধরে নেব, যাব নিমতা। আদি কালীবাড়ি দেখা হবে এবার। নামবো কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রসিং পেরিয়ে। নিমতায় নেমে এবারে চলেছি আদি কালীবাড়ির দিকে। এমবি রোড থেকে সামান্য ভিতরে, বেলঘরিয়া এবং বিরাটি রেল স্টেশন থেকে আনুমানিক 2 কিলোমিটার দূরে কালী টেম্পল রোডে এই মন্দির অবস্থিত। 2 রেল স্টেশন থেকেই অটোতে বা বাসে বটতলা বা নিমতা কালীবাড়ি স্টপেজে নেমে মায়ের মন্দিরে আসা যায়। চলে এসেছি নিমতা আদি কালী মন্দিরের সামনে। জনশ্রুতি রয়েছে এই মন্দিরের বয়স 800 থেকে 1000 বছর। বর্তমান মন্দিরটি 1903 সালে প্রতিষ্ঠা করেন বেহালার লাবণ্য চৌধুরী। এই মন্দিরে প্রতিষ্ঠিত দেবী কালী ছিলেন ডাকাতদের আরাধ্যা দেবী, এমনই শোনা যায় স্থানীয়দের মুখে। পরে সাবর্ণ রায়চৌধুরী পরিবার এই মন্দির এবং মাতৃমূর্তি প্রতিষ্ঠা করে। জনশ্রুতি 17 শতকে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের লক্ষ্মীকান্তের দ্বিতীয় পুত্র গৌরীকান্ত বিরাটি নিমতা অঞ্চলে কাছাড়ি বাড়ি গড়ে বসবাস শুরু করেন।
সেই সময় জমিদারি পরিদর্শনের জন্য পালকি চেপে তিনি নিমতা দিয়ে যাচ্ছিলেন। ঘন জঙ্গলের মধ্যে মঠপুকুর নামের এক পুকুর পাড়ে তিনি বিশ্রাম নিতে পালকি থামান। পুকুরের জলে নিজের তৃষ্ণা নিবারণ করেন। সেই রাতেই জমিদার গৌরীকান্ত মা কালীর স্বপ্নাদেশ পান। পরদিন সেই মঠপুকুর থেকে 4টি কৃষ্ণবর্ণের প্রস্তরখণ্ড উদ্ধার করা হয়। 2টি প্রস্তরখণ্ড দিয়ে নির্মিত হয় দেবী কালীর মূর্তি। মঠপুকুরের লাগোয়া ফাঁকা জমিতে মন্দির নির্মাণ হয়, প্রতিষ্ঠিত হয় বিগ্রহ, শুরু হয় পূজার্চনা। বাকি 2টি প্রস্তরখণ্ড এখনও মন্দিরে ওঠা সিঁড়ির দুপাশে রয়েছে। এদের অনেকে কালীর বোন বলেন। আরেকটি মতে মঠপুকুরে জেলেদের জাল আটকে গিয়েছিল। পরে সেই কৈবর্তরা স্বপ্নাদেশ পায় এবং মায়ের কথা শুনে উদ্ধার করে সেই প্রস্তরখণ্ড, যা দিয়ে নাকি মূর্তি গড়া হয়। কালী মন্দিরটি একচূড়া স্থাপত্য শৈলীতে নির্মিত। মূল মন্দিরের সঙ্গে রয়েছে নাট মন্দির। মন্দিরের এক পাশে শিব মন্দিরও আছে, অন্য পাশে রাধা গোবিন্দের মন্দির। এই মন্দিরের বিগ্রহ দ্বিভুজা, মা হাস্যময়ী প্রসন্ন বদনা। শায়িত শিবের উপরে দণ্ডায়মান তিনি। দেবীর ডান হাতে খড়গ এবং বাম হাতে বরাভয় মুদ্রা, গলায় মুন্ডমালা, মাথায় সোনার মুকুট, লোল জিহ্বা বিশিষ্টা। দেবী মায়ের পুজো হয় সিদ্ধকালী মন্ত্রে। 7 জন পুরোহিত পালা করে এখানে পুজো করেন। মন্দির খোলা হয় ভোর 4টে, শুরু হয় মায়ের পুজো। ভোগ হওয়ার পরে মন্দির বন্ধ হয় দুপুরে। বিকেল 4টে আবার মন্দির খোলা হয়। সন্ধ্যারতির পরে মন্দির বন্ধ হয়। মায়ের নিত্য পুজো হয় এখানে। এছাড়াও প্রতি অমাবস্যায় বিশেষ পুজো হয়। কার্তিক মাসের কালী পুজো এই মন্দিরের প্রধান উৎসব। আদি কালী মন্দির থেকে মিনিট 5 হেঁটে চলে এসেছি সারদাপল্লী SL চ্যাটার্জি স্ট্রিটে। জেনেক স্কুলের পিছনেই রয়েছে কবি সত্যেন্দ্রনাথ দত্তের জন্মস্থান। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম 1882 সালের 12ই ফেব্রুয়ারি বা মতান্তরে 11ই ফেব্রুয়ারি মধ্যরাতে। নিমতা এখানেই তার মামাবাড়ি ছিল। প্রবল ঝড়ের রাতে জন্ম হয়েছিল বলে তার ডাকনাম ঝড়ি। ঠাকুরদা অক্ষয় কুমার দত্ত বাংলা গদ্যের খ্যাতিমান পুরুষ। মাত্র 4 বছর বয়সেই সত্যেন্দ্রনাথ তার ঠাকুরদাকে হারান বটে, তবে অনুমান করা যায় তার বিজ্ঞান মনস্কতা অনেকটাই উত্তরাধিকার সূত্রেই পাওয়া। প্রথম প্রকাশিত কাব্য সবিতাতে সেই বিজ্ঞান চেতনার চিহ্ন মেলে। মাত্র 40 বছরের জীবন সত্যেন্দ্রনাথের, সাহিত্য জীবন বছর 22-এর। রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় কবি সত্যেন্দ্রনাথের জন্মস্থানে অবশ্য এই পুরসভার লাগানো স্মৃতিফলক ছাড়া আর কিছুই নেই। এখানে এখন কবির আত্মীয় পরিজনেরাও কেউ থাকেন না। তবুও গুণীজনের জন্মস্থানে এসে একটা অনন্য অনুভূতি হয় বই কি। এবারে চলে এসেছি নারায়ণপল্লীতে। রতনলাল সারোগী মাধ্যমিক বিদ্যালয়ের ঠিক পাশেই আছে একটি বুদ্ধ বিহার। এসেছি সেটি দেখতে। এই বুদ্ধবিহারের পোশাকি নাম আনন্দ বুদ্ধ বিহার। অনেকটা ভিতরে, কিন্তু বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছাকাছি এই জায়গাটি। খুব বড়সড় নয়, তবে বৌদ্ধ বিহার বা মঠগুলির চেনা প্রশান্তি এবং নিস্তব্ধতা মেলে এখানে। মূল মন্দির এখন বন্ধ, তবে বাইরে থেকে দেখতে অসুবিধে হয় না। ভিতরে বুদ্ধমূর্তি পরিচিত আসনে আসেন। এটি কিন্তু এই এলাকায় একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ মন্দির এবং শিক্ষাকেন্দ্র। এখানে নিয়মিত ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয়
এবং এটি একটি শান্ত এবং পবিত্র স্থান হিসেবেই পরিচিত এই এলাকায়। বুদ্ধবিহার দেখে এবার চলে এসেছি শিবাচল রোডে থাকা অরবিন্দ স্থানে। রাস্তার ধারে নীল পাঁচিল, সেখানেই তার গায়ে লেখা শ্রী অরবিন্দ দেহাবশেষ রাখা আছে এখানে। প্রবেশদ্বারের পাশেই বোর্ডে ধ্যানের সময় দেয়া আছে। প্রবেশপথের দরজা মূলত বন্ধই থাকে। ধ্যানের সময় বাদে আপনি যদি আসেন তাহলে কিন্তু কলিং বেল বাজালে দরজা খুলে দেন এখানকার কর্মীরা। ভিতরে ঢুকে একটি বসার জায়গা, সেখানে উপবিষ্ট অতিথিদের আগে শ্রীমার নিজস্ব কণ্ঠে অমৃতবাণী শোনানো হয়। এরপরে ভিতরে যাওয়ার পালা। তবে ভিতরে ভিডিও করা কিন্তু বারণ, ক্যামেরা রেখেই ঢুকতে হয়। আমি অবশ্য ওদের সঙ্গে কথা বলে স্টিল ছবি কয়েকটা তোলার অনুমতি পেয়েছিলাম, সেটুকুই দেখাবো আপনাদের। এটি একটি ধর্মীয় স্থান এবং শ্রী অরবিন্দ ভাবধারার অনুসারীদের জন্য একটি মিলন কেন্দ্র। মূলত শ্রী অরবিন্দ স্থান ট্রাস্ট দ্বারা পরিচালিত একটি আশ্রম। এখানে শ্রী অরবিন্দ শিক্ষা এবং দর্শনের প্রচার করা হয়। এই ট্রাস্টের প্রথম এবং প্রধান দুই ব্যক্তিত্ব ছিলেন শতদল চট্টোপাধ্যায় এবং মায়া চট্টোপাধ্যায়। শ্রী মায়ের আশীর্বাদ এবং অনুমতিক্রমে 1970 সালে এখানে এই ট্রাস্ট গঠিত হয়। ঋষি অরবিন্দের দেহাবশেষ রাখা আছে এখানে। নিয়মিত ধ্যান হয় এই আশ্রমে। শান্তি পিপাসু এবং জ্ঞান সন্ধিৎসু মানুষজন আসেন এখানে। আবার চলে এসেছি এমবি রোডে। এমবি রোডকেই বিরাটের মেরুদণ্ড বলা যায়। এই রোডের কলেজ মোড়ে আমাদের পরবর্তী গন্তব্য। কলেজ মোড়ের ঠিক পাশেই একটা সরু গলিতে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বাড়ি। এবারে যাব সেই গলিপথে। যাওয়ার পথেই পড়ল একটা শিব মন্দির। রায়চৌধুরী পরিবার এই বুড়ো শিবের মন্দিরের জন্য জমি দিয়েছিল। দেখে নেওয়া হলো সেই বুড়ো শিবকেও একটু। এবারে চলুন সামনেই থাকা সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে যাওয়া যাক। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের আদিবাস অধুনা পূর্ব বর্ধমান জেলার আমাটি বা আমাটিয়া অঞ্চলে ছিল। এই বংশের 19তম পুরুষ পঞ্চানন গঙ্গোপাধ্যায় আমাটি ত্যাগ করে হুগলি জেলার গোহট্ট বা গোপালপুরে অর্থাৎ এখনকার গোঘাটে বসতি স্থাপন করেন। তিনি পঞ্চদশ শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের পাঠান বাহিনীতে যুদ্ধ কৌশলবিদ হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং তার বীরত্বের জন্য খান উপাধি লাভ করেন। তিনি পাঁচু শক্তি খান নামেও পরিচিত ছিলেন। পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগে উত্তর চব্বিশ পরগনার এই হালি শহরে তিনি একটি প্রাসাদ নির্মাণ করেন। হালি শহর থেকে এই পরিবার ক্রমে নিমতা বা বিরাটির এই অংশে
বরিশা, উত্তরপাড়া এবং পশ্চিম মেদিনীপুরে ছড়িয়ে পড়ে। এই পরিবারের অন্যতম বিখ্যাত পুরুষ লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের আমল থেকেই এই পরিবার সাবর্ণ গোত্রীয় রায়চৌধুরী পরিবার নামে পরিচিতি পায়। ঋষি সাবর্ণীর নামানুসারে সাবর্ণ গোত্র বা গোষ্ঠীর পরিচয়। জমিদার লক্ষ্মীকান্ত তার স্ত্রী ভগবতী দেবীর ইচ্ছায় ১৬১০ সালে দুর্গাপুজোর সূচনা করেন। বরিশায় রায়চৌধুরীদের একাধিক দুর্গাপুজো হলেও বিরাটির এই বাড়িতেও পাশাপাশি দুর্গাপুজো হয় ধুমধাম করে। এই দুর্গা দালান এখন শুনশান, কিন্তু দুর্গাপুজোর সময় জনসমাগমে মুখর হয়ে ওঠে এই বাড়ি এবং এই দুর্গা দালান। সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ি দেখে এবার রওনা দিলাম অভয় আশ্রমের উদ্দেশ্যে। হাঁটা পথে মিনিট ৫ সময় লাগবে। এসে গিয়েছি মৃণালিনী দত্ত কলেজের সামনেই থাকা অভয় আশ্রমে। অভয় আশ্রম হল ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত একটি জাতীয়তাবাদী সামাজিক সংগঠন। গান্ধীবাদী আদর্শে প্রাণিত এই আশ্রমের প্রতিষ্ঠা হয় বাংলাদেশের কুমিল্লায়। গ্রামভিত্তিক কুটির শিল্পের মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য ১৯২১ সালে কুমিল্লার সবিতা মিশনের শাখা এই বিরাটিতেও স্থাপিত হয়। গান্ধীজির পরামর্শে তার নামকরণ হয় অভয় আশ্রম। একে একে পশ্চিমবঙ্গের 10টি জায়গায় এই আশ্রমের শাখা ছড়িয়ে পড়ে। একসময় খাদির পোশাক, ঘানিতে ভাঙা সর্ষের তেল, কাগজ বা আগরবাতির মতো কুটির শিল্পে দেশ বিদেশে সুনাম কুড়িয়েছিল এই অভয় আশ্রম। এই আশ্রমের সঙ্গে যুক্ত ছিলেন সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসুর মতো মানুষজন। কিন্তু ট্রাস্টি মালিকানার এই আশ্রমটি ক্রমশ রুগ্ন হয়ে পড়লে ১৯৮১ সালে তার দায়িত্ব নেয় কেন্দ্রীয় খাদি এবং গ্রামোদ্যোগ কমিশন। এরপর থেকে লাভ ক্ষতির মধ্যে দিয়ে চলছিল আশ্রমটি। কিন্তু ২০০৮ সাল থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়। ওই বছরের ডিসেম্বর মাসে কেন্দ্রের হাত থেকে আশ্রমটির দায়ভার গ্রহণের সিদ্ধান্ত জানায় রাজ্য সরকার। এখন অবশ্য আমি কেন্দ্রীয় খাদি গ্রামোদ্যোগ ভবনেরই বোর্ড দেখলাম, কিন্তু কেউই কোথাও নেই। প্রায় অবহেলায় অন্ধকারে পড়ে আছে এই অভয় আশ্রম। ২২ বিঘা জমির ওপরে আশ্রমের মূল কার্যালয়টি এখন জঙ্গলে পরিণত হয়েছে। এমন একটা ঐতিহাসিক স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে দেখে একটু খারাপই লাগলো। অভয় আশ্রম থেকে রওনা দিলাম আবার স্টেশনের দিকে। স্টেশন পার হয়ে এবারে যাব পূর্ব দিকের কয়েকটি দ্রষ্টব্য দেখতে। পূর্ব দিকের পর্বে প্রথমে চলে এসেছি নবাদর্শ এলাকায়। খুব সুন্দর সাজানো গোছানো এলাকা এই নবাদর্শ। প্রচুর গাছপালা, সবুজে ভরা সুন্দর জলাশয়, তার মাঝে সুদৃশ্য বাড়িগুলি চোখের আরাম দেয়। আমরা অবশ্য যাব নবাদর্শ কালীবাড়িতে। টুকটুক করে হেঁটে চলে এসেছি নবাদর্শ কালীবাড়িতে। গাছগাছালির ছায়া ঘেরা চমৎকার পরিবেশে এই মন্দিরটি। এই ছিমছাম পরিবেশের জন্যই এখানে আসা। তবে আজ রথযাত্রা উপলক্ষে পুজো শুরু হয়ে যাওয়ায় বেশ ভিড় কিন্তু এই মন্দিরে। এতটাই ভিড়
যে ভিতরে পুজোর সময় যাওয়া খুব মুশকিল। আমি তাই এই মন্দিরের ভিতরে আর ঢুকতে পারিনি। পরে আবার কোনোদিন আসবো এখানে। নবাদর্শ থেকে ভিতরের পথ ধরে চলে এসেছি সিদ্ধেশ্বরী তলায়। এখানেই আছে মহাজাতি কালী মন্দির। যাওয়ার পথেই পড়লো তো, তাই এক ঝলক দেখিয়ে দিই আপনাদেরও। মহাজাতি কালী মন্দিরের সামনে থেকেই ধরে নিয়েছি একটি অটো, যাচ্ছে বিরাটি মোড়, অর্থাৎ এমবি রোড এবং যশোর রোডের সংযোগস্থলে। বিরাটি মোড়ের খুব কাছেই আছে গৌরীপুর কালীবাড়ি, যা এই অঞ্চলে বিখ্যাত। গৌরীপুর কালী মন্দিরটি সুপ্রাচীন। দমদম বিমানবন্দর থেকে যশোর রোড ধরে মধ্যমগ্রাম বা বারাসাত যাওয়ার সময় বিরাটি মোড়ের ঠিক পরেই রাস্তার উপরেই চোখে পড়ে একরত্নই মন্দির। রাস্তায় যাতায়াতের পথে অনেকেই দেবী কালিকাকে প্রণাম করেন, আবার গাড়ি থামিয়ে অনেকেই মন্দিরে এসে পুজোও দিয়ে যান। মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় চলন্ত বাস থেকে কন্ডাক্টরেরা পয়সাও ছুড়ে দেন, দেখেছি আমি। বিরাটির এই গৌরীপুর কালী মন্দিরে ফি দিন পুজো দিতে ভক্ত সমাগম লেগেই থাকে। এই অঞ্চল অর্থাৎ বিরাটিদের এই অংশটা একসময় ছিল সাবর্ণদের অধীন, সে তো আগেই বলেছি। সেই সাবর্ণদের সৈন্য যারা জাতিতে সম্ভবত বাগদি ছিলেন, তারাই এই গৌরীপুর অঞ্চলে বসবাস করতেন। তাদের আরাধ্যা মা কালী আজ পূজিতা হচ্ছেন গৌরীপুর কালীবাড়িতে। নবরূপে নির্মিত এই মন্দিরের বয়স অবশ্য ৭৫ বছর। শোনা যায় তারও আগে থেকে মা পূজিতা হয়ে আসছেন। জনশ্রুতি গৌরীপুর কালীবাড়ির এই দেবীকে স্বয়ং রামকৃষ্ণদেবও পুজো করেছিলেন। এই মন্দিরের দেবী আদপে দক্ষিণা কালী। প্রতি সপ্তাহে মঙ্গল এবং শনিবার মন্দিরে ব্যাপক ভিড় হয়। বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, বিশ্বকর্মা পুজো এবং প্রতি অমাবস্যায় দেবীর পুজো হয় নিয়ম করে। 1950 সাল থেকে এই মন্দির গৌরীপুর সার্বজনীন কালী মন্দির ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়ে আসছে। মন্দিরের পাশেই গড়ে উঠেছে একটি শিব মন্দিরও। শিবরাত্রিতে বিশেষ পুজো হয়। মন্দিরে 4 প্রহরে শিবের আরাধনা চলে। এছাড়াও দেবাদিদেব মহাদেবেরও নিত্য পুজো হয় এখানে। মায়ের ভোগের জন্য নিয়মিত পাঠা বলি দেওয়া হতো আগে, এখন অবশ্য তা বন্ধ করে দেওয়া হয়েছে। মাকে এখন নিরামিষ ভোগ নিবেদন করা হয়। এখানে প্রতিদিন বিনামূল্যে প্রসাদ মেলে। বেশ কিছু সেবামূলক কাজও এই ট্রাস্ট করে থাকে। গৌরীপুর কালীবাড়ি দেখে এবারে আবার চলে এসেছি বিরাটি মোড়ে। এখান থেকেই ধরে নেব স্টেশনে যাওয়ার অটো। উঠে গিয়েছি অটোতে। এখন দুপুর। আমি অবশ্য বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। আসলে আজ রথযাত্রা বলে আমি সকাল সকাল চলে এসেছিলাম। বিকেলে অনেক জায়গাতেই রথের ভিড় হতে পারে, তাই। বিরাটিতে কিন্তু অসংখ্য খাবারের জায়গা আছে। ছোটোখাটো ভাতের হোটেল থেকে শুরু করে বড় বড় ব্র্যান্ডের রেস্তোরাঁ সবই মিলবে। খাওয়া দাওয়ার কোনো অসুবিধে বিরাটিতে আসলে আপনার হবে না। উঠে গিয়েছি ট্রেনে। এবারে বলি যাতায়াতের ব্যাপারে। ট্রেনে আসা সবচেয়ে সুবিধাজনক। শিয়ালদহ বা দমদম থেকে বারাসতগামী সব ট্রেনই বিরাটি দাঁড়ায়। প্রচুর ট্রেন। বাসেও আসা যায় বিরাটিতে। যশোর রোডে বিরাটি মোড়ে নেমে সেখান থেকেও ঘোরা যায় পুরো বিরাটি। অটো আছে টোটো, ফলে পায়ে হেঁটে ঘুরতে না চাইলেও অসুবিধে নেই। বিরাটিতে তেমন থাকার জায়গা সেভাবে নেই, প্রয়োজনও পড়ে না। আজকের এই সফরে একটা জায়গায় আমি যেতে পারিনি, সর্বধর্ম মিশন। আপনারা পারলে সেটিও একবার ঘুরে নেবেন। কি কেমন লাগলো? বিরাটির ওপর দিয়ে নিত্যদিন যাতায়াত করলেও এত কিছু যে দেখবার আছে তা তো জানাই ছিল না। অবাক হলাম ঘরের পাশে অজানাকে জানতে এতদিন সময় লাগলো ভেবে। আজ তাহলে এখানেই শেষ করি। আবার ফিরে আসবো সামনের বুধবারে যাওয়া এবং খাওয়ার নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এভাবেই দেখতে থাকুন
দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।